এখনো তো সময় শেষ হয়ে যায়নি। আমরা ফেডারেশনের সাথে কথা বলেছি এই বিষয়ে। এটা তো আইটিএফ এর, এটা পরে আছে, Yes, অক্টোবরে। এটা অক্টোবরে হবে। সো আমরা কথা বলবো রাজশাহীর দায়িত্বশীল যারা আছে ডিসি সহ আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কথা বলে এটা যথাসময় যথাস্থানে আয়োজন করার ব্যবস্থা নেওয়া হবে। জি আসিফ ভাই, বলছিলাম যে বিসিবির সামনে নির্বাচন অক্টোবরে, গঠনতন্ত্রে যে পরিবর্তন করার কোনো সম্ভাবনা আছে কিনা? আগেও দেখেছি যে গঠনতন্ত্র নিয়ে নাজমুল আবেদিন ফাহিম ভাই যে পরিবর্তন করা হলো, ওনার বিরুদ্ধে ক্লাব ক্রিকেটের সকল ওনার বিরুদ্ধে চলে গেছিল, পরবর্তী ওনাকে বহিষ্কারের জন্য মানে কি কমিটিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনাদের কোনো উদ্যোগ আছে? গঠনতন্ত্র সংশোধনের প্রসেসটা কি হবে এটা নিয়ে আমরা কাজ করছি, যে প্রসেসটা কি হবে এবং ডিসেন্ট্রালাইজেশনটা আসলে এমনভাবে করতে হবে যাতে করে কোনো স্টেক হোল্ডারের কোনো প্রকার ক্ষতি না হয়। যারা স্পোর্টসে কন্ট্রিবিউট করছেন, যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করছেন, তাদের ক্ষতি করে কোনো ধরনের পরিবর্তন আনা ঠিক হবে না এবং প্রপার স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে একটা প্রপার জায়গায় এসে আমরা একটা প্রসেস মানে কনস্টিটিউশনাল প্রসেসের মধ্য দিয়ে গঠনতন্ত্রটা সংস্কার করার কথা। সেই ক্ষেত্রে কি অক্টোবরের মধ্যে নির্বাচনের বিসিবিতে নির্বাচন হবে? এটা প্রসেসের উপরে ডিপেন্ড করছে যে আগে করতে পারবো কি পরে করতে হবে সেটা। মানে পরিবর্তন যদি না হয় সেক্ষেত্রে কি নির্বাচন পিছিয়ে যাবে কিনা? সেরকম কিছু দেখছি না, নির্বাচন পেছানোর মতো কোনো দেখছি না আমরা। তবে তারপর আমরা আইসিসির সাথে কথা বলবো যে তখনকার পরিস্থিতি বা এখন তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কি পরিস্থিতি হয়, তবে যথাসময়ে নির্বাচন করার যেতে পারে আর কি। আরেকটা বিষয়, বিসিবির প্রেসিডেন্টের পরিবর্তনের পিছনে আপনি পারফরমেন্সের কথা বলেছিলেন। আসলে বিসিবির অনেক ডিরেক্টর বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, তাদের জবাবদিহিতার একটা বিষয় আছে। সেক্ষেত্রে তারাও যদি ওই জায়গায় ভালো করতে না পারে তাদেরকেও কি আপনারা পরিবর্তন করবেন? যে ডিরেক্টর ইলেক্টেড হয়ে আসছে তাকে তো আমি পরিবর্তন করতে পারি না। এনএসসি থেকে যাদেরকে আমরা দিচ্ছি, এনএসসি দুইজন ডিরেক্টর মনোনয়ন দেওয়ার এনএসসির নিয়ম আছে এবং এনএসসির ওই ক্ষমতা আছে। সেই ক্ষমতা বলে দুজনকে আমরা নিয়োগ দিয়েছি। এখন আমাদের যদি মনে হয় যে আমরা কোনো প্রপার পার্সনকে দিতে পারিনি তাহলে তাকে আমরা কলব্যাক করার সব ক্ষমতাও এনএসসির আছে, আমরা সেটাই কাজে লাগিয়েছি। তবে যে ইলেক্টেড হয়ে আসছে তাকে চেঞ্জ করা তো এটা আনকনস্টিটিউশনাল। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। উপস্থিত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বশীল যারা এখানে আছেন আর বাংলাদেশ টেনিস ফেডারেশনের কর্তাবৃন্দ এবং আজকের এই টুর্নামেন্টের স্পন্সর এবং আরও অন্যান্য যারা আছেন, প্লেয়াররা আছেন এবং গণমাধ্যম কর্মী, সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। ডিভিশনাল পর্যায়ে টুর্নামেন্ট হচ্ছে, এটা দেখে ভালো লাগছে কারণ আমরা প্রথম দিন থেকেই ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছি। বিভিন্ন স্তরে স্তরে যখন প্রতিযোগিতামূলক খেলাগুলো হয় যে কোনো স্পোর্টসে, তখন সেটা বিভিন্ন লেয়ারে আসলে আমাদের প্লেয়ারদেরকে কম্পিটিটিভ স্পোর্টসে আসার সুযোগ করে দেয় এবং সেখান থেকে ভালো প্লেয়ারদেরকে বাছাই করে মেইন স্ট্রিমে ন্যাশনাল লেভেলে নিয়ে আসার সুযোগটা তৈরি করে। এটাকে আমরা মনে করি যে টেনিস ফেডারেশনকে এক্ষেত্রে অন্যান্য ফেডারেশনগুলোরও টেনিস ফেডারেশন থেকে শেখার অনেক কিছু আছে এবং আমাদের দিক থেকে যে একটা বিষয় বললেন যে যিনি আমাদের স্পন্সর আছেন আজকের টুর্নামেন্টের, যে সিএসআর ফান্ডে একটা অংশ ডেডিকেটেডলি স্পোর্টসে দেওয়ার ব্যাপারে আমরা এটা নিয়ে ইতিমধ্যেই কাজ করছি। শুধু ব্যাংকে না, আরও কর্পোরেট যারা আছেন সবারই সিএসআর করার নিয়ম আছে। আর সেখানেও স্পোর্টসটাকে ম্যান্ডেটরি করার বিষয়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ের সাথে কাজ করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারবো, যাতে করে এটার ঐচ্ছিক না থাকে, এটা ম্যান্ডেটরি থাকে সবার জন্য। একটা নির্দিষ্ট পোর্শন অফ সিএসআর যেটা স্পোর্টসে আসবে, কারণ আপনারা জানেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার কারণে আমাদের স্পোর্টসে আসলে অত বেশি বাজেট সহায়তাটা সরকারের পক্ষ থেকে দেওয়ার সুযোগ থাকে না। এক্ষেত্রে স্পন্সরদের উপরেই আমাদের বৃহৎ অংশে নির্ভর করতে হয় এবং যে স্পোর্টসগুলোর দিকে সেভাবে আসলে মিডিয়া কাভারেজ থেকে শুরু করে সেভাবে হাইপ নেই, সেই স্পোর্টসগুলোতে আসলে স্পন্সরও সেভাবে পাওয়া যায় না। আমরা দেখি যে এখন ফুটবল কিছুটা পাচ্ছে, আগে শুধু ক্রিকেটই পেত। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য স্পোর্টসগুলোকেও সমানভাবে না হলেও তার অ্যাটলিস্ট অ্যাচিভমেন্ট এবং সম্ভাবনার জায়গা থেকে প্রায়োরিটি দিয়ে সেভাবে কতটুকু সহযোগিতা করা যায় এবং সহযোগিতা করার ইকোসিস্টেমটা তৈরি করা যায় সিএসআর সহ আরও বিভিন্ন মাধ্যমে, সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এবং সরকারের পক্ষ থেকে আমরা শুধু অপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচারের দিকে এখন আগাচ্ছি না। আপনারা জানেন যে আমরা ওই সাদা হাতি বলে পরিচিত যেসব প্রজেক্ট ছিল
আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বছরের বাজেট থাকে 2000 কোটি অ্যারাউন্ড, যার মধ্যে শুধু স্পোর্টসে থাকে শুধু প্রায় 50 কোটিরও নিচে থাকে। গত বছর আমরা শুধু 17 কোটি দিতে পেরেছিলাম আমাদের ফেডারেশনগুলোকে। অথচ পূর্বাচলে একটা স্টেডিয়াম দ্য বোট আপনারা জানেন, যেটার জন্য বাজেট নেওয়া হয়েছিল 4500 কোটি। তো 4500 কোটি টাকা যদি সেটা স্পোর্টসে আসতো, তাহলে এটা আমাদের জন্য হিউজ একটা ডেভেলপমেন্ট করার সুযোগ ছিল। আমাদের প্লেয়ারদেরকে আমরা প্রপার ভাবে ট্রেন আপ করতে পারতাম, প্রপারভাবে সুযোগ সুবিধা দিতে পারতাম। সেই জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ, এখন কার্যক্রম আমরা এখনো শুরু করতে পারিনি, আমরা এখনো প্রস্তুতি পর্যায়ে আছি। আমাদের প্রথম দিকেই ঘোষণা করেছিলাম যে আমরা একটা স্পোর্টস ইনস্টিটিউট করব। অলরেডি জায়গাও ঠিক হয়ে গিয়েছে, আমাদের অ্যাসেসমেন্টও হয়ে গিয়েছে, এবং সেখানে আমরা অ্যাডভান্স লেভেল ট্রেনিং দিব আমাদের সম্ভাবনাময় প্লেয়ারদের, যারা পৃথিবীর বুকে বিভিন্ন অলিম্পিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেশকে রিপ্রেজেন্ট করে, যাতে করে তারা অন্যান্য বিভিন্ন দেশ থেকে যে প্লেয়াররা আসে সেখানে খেলতে, তাদের সাথে একটা সমান টক্কর দিতে পারে। তো এই জায়গাগুলো স্পোর্টসের সাথে সায়েন্স ওতপ্রোতভাবে জড়িত, এই বিষয়টা আমাদের এখানে উপেক্ষিত। তো সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এটা অবশ্যই একটা লং টার্ম কাজ। আমরা উদ্যোগটা নিচ্ছি, আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার এবং সেই পলিসিগুলো সেভাবে নিচ্ছি যাতে করে ভবিষ্যতেও এই কাজগুলো কন্টিনিউ হলে এটা আমাদের দেশের সার্বিক স্পোর্টসের জন্য ভালো হবে। স্পোর্টসকে শুধু সাধারণ মানুষের জায়গা থেকে অনেকে এখন, বিশেষ করে তথ্য প্রযুক্তির যুগে সবার হাতে স্মার্টফোন আছে, সবাই এখন স্পোর্টসকে মনে করে যে যারা কম্পিটিশন করবে বা যারা হচ্ছে ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করবে তাদেরই খেলা উচিত বা প্রফেশনালি খেলা উচিত। নন প্রফেশনাল যে একটা স্পোর্টস ছিল আমরা ছোট থাকতে, বা আমাদের আগেও যারা আগের জেনারেশন আছেন তারা আরও বেশি ফিল করেছেন যে স্পোর্টসই ছিল একমাত্র বিনোদনের মাধ্যম এবং একমাত্র। তো এর ফলে যেটা হয়েছে, তাদের ফিজিক থেকে শুরু করে মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টটা দেখা যায় এই আপকামিং জেনারেশনের থেকে অনেক বেশি ছিল, এবং আপকামিং জেনারেশনের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের নতুন রোগ ব্যাধি এবং মেন্টাল প্রবলেম দেখা যায় শুধুমাত্র এই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্পোর্টসের এঙ্গেজমেন্ট না থাকার কারণে। তো সেটা আমি আহ্বান করব যে সবাই আপনাদের বাচ্চাদেরকে ফিট থাকার জন্য হলেও স্পোর্টসে এঙ্গেজ করার প্রয়োজন। স্পোর্টস একটা লাইফস্টাইলের অংশ হওয়া উচিত। আমি নিজেই ফিল করেছি, যখন গণঅভ্যুত্থানের পূর্বে যখন ছিলাম তখন প্রায় রেগুলারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা হতো। আমি কোনো খেলাতেই সেরকম প্রফেশনাল না, বাট টুকটাক ব্যাডমিন্টন কিংবা ফুটবল, ক্রিকেট মাঝে মধ্যে খেলা হতো। তো তখন যেই ফিজিক্যাল ইয়েটা ছিল এবং ওইটার কারণে কাজে যেই ক্ষিপ্রতা বা কাজে যেই মনোযোগ দেওয়ার মতো ইয়েটা ছিল, সেটা পরবর্তী যখন দায়িত্বে আসি প্রথম 4-5 মাস কোনো খেলার দিকেই আসলে মনোযোগ দিতে পারিনি। তো সেটা অনেকটাই রিডিউস হয়ে গিয়েছিল। তারপর আমি নিজেই আবার ফিল করি যে খেলা উচিত, তারপরে ব্যাডমিন্টন খেলা শুরু করি, আমরা মাঝে মধ্যে একটু ফুটবল প্র্যাকটিস করার চেষ্টা করি, এবং যেই কোর্টে আমরা এখন আজকের প্রোগ্রাম করছি এখানে আমি টেনিস প্র্যাকটিস করছি 2 সপ্তাহ ধরে। আমার কোচ একটু আগে ছিল এখানেই, অমলদা। তো এটা জাস্ট নট যে আমাকে ইন্টারন্যাশনালি কম্পিট করতে হবে বা ন্যাশনালি কম্পিট করতে হবে এর জন্য। এটা একটা লাইফস্টাইল। যখন আপনি খেলবেন তখন আপনার দিনটা ভালো যাবে এবং ফিজিক্যালি আপনি একটা কনফিডেন্স, মেন্টালি একটা কনফিডেন্স আপনি ফিল করবেন যে কোনো খেলা। আমি আহ্বান জানাবো বাংলাদেশের যারা অভিভাবক আছেন, আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই ফিজিক্যাল এবং মেন্টাল বিভিন্ন স্পোর্টসে এঙ্গেজ করবেন। এটা তার ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট হয়ে থাকবে। এবং আজকে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য যারাই পরিশ্রম করেছেন, যারা সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই ধরনের টুর্নামেন্টগুলো উত্তরোত্তর যেন চালু থাকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।